ছটফট করবে। রুমকি বেগম দ্রুত কদমে নিজের কক্ষের দিকে ছোটেন। ইমদাদ খান ঘরে বসে কী সব কাগজপত্র পড়তে ব্যস্ত। তখন রুমকি বেগম এসে ব্যস্ত কণ্ঠে বললেন, আদি এখনো বাড়ি ফেরেনি, ওকে একটা কল করো তো, বলো তাড়াতাড়ি বাড়ি ফিরতে। ইমদাদ খান শান্তভাবে স্ত্রীর উদ্বিগ্ন মুখের দিকে তাকিয়ে নির্বিকার কণ্ঠে বলেন, এত চিন্তিত কেন তুমি? রাত বাজে মাত্র 11:30। ওর সময় হলে ও ঠিক চলে আসবে। এত চিন্তার কি আছে? বাচ্চা ছেলে নাকি তোমার? রুমকি বেগম কটমটে দৃষ্টে তাকায় স্বামীর দিকে, আঙুল তুলে ঝাঁঝালো কণ্ঠে শাসায়, একদম এসব কথা বলবে না তুমি। বোঝো না কেন চিন্তা করি? তোমার জন্য হয়েছে সব। তোমার লাই পেয়ে পেয়ে ছেলের আজ এই অবস্থা। শহরের অলিগুলির আশেপাশে কত মানুষ ঘুরে জানো? ওর শত্রুর অভাব পড়েছে। স্বেচ্ছায় শত্রু বানায় তোমার ছেলে। কখন কোথা থেকে বিপদ উপচে পড়ে বলা যায়? এক্ষুনি কল করে বাড়ি ফিরতে বলো ওকে, এক্ষুনি বলবে। ইমদাদ খান হো হো করে হেসে ওঠেন। এতে আরও তেতে উঠল রুমকি বেগম। আশ্চর্য, সে কি কৌতুক করেছেন নাকি ইমদাদ খানের সাথে? সে রাগান্বিত গলায় কিছু বলতেই যাচ্ছিল, তখন রুষা এসে দাঁড়ালো দরজার কাছে। মায়ের উদ্দেশ্যে গদগদে গলায় বলল, তোমার পুত্র এসেছে মা, সঙ্গে উৎস ভাইয়াকে এনেছে। নিশ্চয়ই কোনো ফোন দিয়েছে ভাইয়া। রুমকি বেগম এক পল রক্তিম দৃষ্টিতে ইমদাদ খানের দিকে চেয়ে বড় বড় কদম ফেলে বেরিয়ে গেলেন। রুষাও পেছন পেছন চলে এলো। মায়ের বসার ঘরের দৃশ্য মুহূর্তেই পরিবর্তন হয়ে গেছে। সবাই শান্ত হয়ে বসে আছে, হই হুল্লোড়টা নেই। তাদের মাঝে এসে বসেছে দুজন নতুন মানুষ। তাদের জন্যই এমন শান্তিপূর্ণ হয়েছে চারপাশ। সাদিদ কাব্য সাদিদের দিকে তাকিয়ে আছে থমথমে মুখে। এহসান খান, রশিদ দেওয়ান গেছেন নিজেদের ঘরে। সাদিদের কাব্যর প্রচণ্ড ইচ্ছে করছে সোফায় বসা দুজন ব্যক্তিকে ভাগিয়ে দিতে, কিন্তু উপায় অন্তর নেই। বড় ভাইকে চলে যেতে বলার মতো দুঃসাহস দেখালে যে তাদেরই সমস্যা। আদিফ ক্রিকেট চলমান চ্যানেল পাল্টিয়ে খবরের চ্যানেল চালু করে রেখেছে। দেশের সংবাদ দেখাচ্ছে তাতে। সারাদিন দেশের জনগণের জন্য কাজ করে যাওয়া কাব্য আর সাদিদের রন্ধ্রে রন্ধ্রে বইছে বিরক্ত। পুরনো খবর পুনরায় দেখার কি আছে? একই জিনিস বারবার দেখার মাঝে কি আনন্দ পায় আদিফ? আদিফের সাথে আবার আরেকজনও এসে হাজির হয়েছে, আদিবের একমাত্র মামার একমাত্র পুত্র উৎস। আদিব আর উৎস সমবয়সী। বর্তমানে ঢাকায় একটা বেসরকারি কোম্পানিতে কাজে যুক্ত উৎস। দেখতে হ্যাংলা পাতলা শ্যামবর্ণের, স্বভাব আদিবের মতোই খিটখিটে। সহসা রুমকি বেগম হন্তদন্ত পায়ে এসে দাঁড়ালো আদিবের সামনে। আদিব টেলিভিশনের পর্দা থেকে দৃষ্টি সরিয়ে মায়ের দিকে ফেলল। তৎক্ষণাৎ ভদ্র মহিলা ক্ষুণ্ণ গলায় বলে উঠলেন, এত রাত বিরাতে বাইরে বাইরে ঘুরতে মানা করি তো তোকে, শুনিস না কেন? বাড়িতে এক দণ্ড স্থির হয়ে থাকতে পারিস না, সবসময় বাইরে বাইরে থাকিস। মাঝে মধ্যে বাড়ি এসে খেয়ে দিয়ে ফের বেরিয়ে যাস। এসব কি ভালো স্বভাব? আদিব মায়ের কথায় উত্তর দেয় না, বরং প্রসঙ্গ পাল্টে বলে, উৎস এসেছে দেখো, ওর আর আমার দুজনেরই খিদে পেয়েছে, খেতে দাও। রুমকি বেগম উৎসর দিকে তাকাতে না তাকাতেই উৎস নরম স্বরে বলে ওঠে, কেমন আছো ফুপি? রুমকি বেগম দীর্ঘশ্বাস ফেলেন, হতাশা ভরা কণ্ঠে বলেন, তোর ভাই আর ভালো থাকতে দেয় কোথায়? তুই কেমন আছিস? মুখ চোখের এই অবস্থা কেন? খাওয়া দাওয়া করিস না? উৎসর সাথে কিছুক্ষণ কথা বলেন রুমকি। চলল তাদের কথোপকথন দীর্ঘ সময়। ওদিকে শীতল বেগম সবার খাওয়ার জন্য টেবিল গুছিয়ে নিয়েছেন। শীতল বেগমকে সাহায্য করছে প্রদীপ্তা। এই বাড়িতে আসার পর রাতে সবার সাথে বসে খাওয়া হয়নি প্রদীপ্তার, আবার রাতে নিচে নামাও হয়নি। এই প্রথম। খারাপ লাগছে না প্রদীপ্তার শীতল বেগমের সাথে তালে তাল মিলিয়ে কাজ করতে, বরং ভালো লাগছে। শীতল বেগম আগে ভাগেই শাহানা বেগমের জন্য আলাদা করে খাবার তুলে রাখলেন। শাহানা বেগমের পক্ষে সম্ভব নয় এখানে এসে খাবার খাওয়া, তাই ঘরে পাঠিয়ে দেবেন। প্রদীপ্তা এই মুহূর্তে এসে বলল, আমি দিয়ে আসি ওনাকে। শীতল বেগম মানা করলেন,
তোমার যেতে হবে না, আমি যাচ্ছি একটু পর। প্রদীপ্তা শুনল না, প্লেট হাতে তুলে বলল, আমাকে কিছু করতে দিতে চান না কেন আপনি? আমি সব পারি তো। বলেই প্রদীপ্তা খাবার ঘর ছেড়ে বেরোলো। পেছনে রেখে গেল হাসিতে ঔজ্জ্বল্য এক মায়ের মুখ। কিন্তু বিপত্তি ঘটে তখন যখন প্রদীপ্তার খেয়াল হয় সে শাহানা বেগমের কক্ষ চেনে না, আন্দাজে কোথায় নিয়ে যাবে এই খাবার সে। তখনই তার সামনে এসে দাঁড়ায় কাব্য। চিন্তায় মগ্ন প্রদীপ্তার সামনে আচমকা কাব্যের আগমন ঘটতে খানিক ভয় পেয়ে যায় প্রদীপ্তা। চোখের পলক ঝাপটিয়ে ঠিক করে তাকায়। কাব্য হাসি মুখে বলে, ভয় পেয়ে গিয়েছিলে চাঁদের মতো দেখতে বনু? লজ্জায় মুখশ্রী লাল হয়ে ওঠে প্রদীপ্তার। এমন করে ডাকার অর্থ কি? প্রদীপ্তা মাথা নিচু করে ফেলল ধীরে। কাব্য ভ্রু বাঁকিয়ে শুধায়, কোথায় যাচ্ছ খাবারের প্লেট নিয়ে? প্রদীপ্তা মিহি কণ্ঠে বলল, ছোট মামির ঘরে। কাব্য সরে দাঁড়ালো। যাও তবে, পরে দেখা হচ্ছে। প্রদীপ্তা এক পা সামনে এগিয়ে নিতে গিয়েও থামলো। নীরব দৃষ্টে কাব্যের দিকে তাকিয়ে নিম্ন গলায় বলল, ওনার ঘর কোনটা একটু বলে দেবেন ভাইয়া? কাব্য হেসে ফেলল। মেয়েটা এত কম কথা বলে যে হঠাৎ করে যখন নিজ থেকে কিছু জিজ্ঞেস করে তখন কাব্যের হাসি পায়। কাব্য মাথা নেড়ে বলে, আমার সাথে এসো। প্রদীপ্তা দ্বিধা করল না, চুপচাপ হাঁটা ধরল কাব্যের পিছু পিছু। শাহানা বেগমের ঘরটা ওপরের তলায়। সিঁড়ির কাছে পৌঁছানোর সময় বসার ঘর পেরোনো লাগে। মস্তক নত করে নিঃশব্দে বসার ঘর পেরোলো প্রদীপ্তা। তাকালো না আশপাশ, তবে উৎস বেজায় উৎসুক দৃষ্টে তাকিয়েছিল প্রদীপ্তার দিকে। বড়ই অদ্ভুত কৌতূহল সেই দৃষ্টিতে, অথচ আদিব এক পলকের জন্য তাকায়নি প্রদীপ্তার পানে। তার নজর ছিল শুধুই টেলিভিশনের পর্দায়। বিভোর হয়ে এক ধ্যানে সে টেলিভিশনেই তাকিয়েছিল। আশ্চর্যের ব্যাপার হচ্ছে টেলিভিশনটা বন্ধ, কোনো আলোকচিত্র প্রদর্শনী করা হচ্ছিল না সেখানে। তাহলে এমন কঠোর মনোযোগ সহিত কি দেখছিল আদিব? নব্যদিনের আবির্ভাব ঘটেছে। তমিশ্রে নিমজ্জিত প্রকৃতির বুকে হাস্যোজ্জ্বল মুখে উকি দিয়েছে ঔজ্জ্বল্য রবি, যার কিরণে সমগ্র তমসা কেটে গিয়ে আলোকাচ্ছন্ন হয়েছে পরিবেশ। ঘুমে ঢুলুঢুলু করছে প্রদীপ্তার অক্ষি। কাল রাতে একটুও ঘুমায়নি সে। একটা বই পুরো পড়ে শেষ করেছে। সবে চোখের পাতা এক হয়েছিল তার। তৎক্ষণাৎ সূর্যের রশ্মি এসে সরাসরি চোখের ওপর পড়ল। প্রদীপ্তা বিরক্ত মুখে চোখের ওপর হাত দিয়ে অন্য পাশ ফিরে শুলো। বিধিবাম সঙ্গে সঙ্গে বাতাসের বেগে কক্ষে থাকা ছোট্ট কিছু মেঝেতে পড়তেই ঝনঝন করে বেজে উঠল। ছুটে পালালো প্রদীপ্তার তন্দ্রা। ধরফড়িয়ে উঠল মেয়েটা। তাকালো চারপাশ, বুঝতে পেল এখন আর ঘুমানো সম্ভব নয়। প্রদীপ্তা দীর্ঘশ্বাস ফেলে জানালার বাইরে চাইল। দিনের সম্পূর্ণ আলো ফুটে উঠেছে। প্রদীপ্তা এলোমেলো শাড়ি গুছিয়ে নিয়ে বিছানা ত্যাগ করলো তৎক্ষণাৎ। গ্রীষ্ম সূর্যের তীর্যক হাসির মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে সে কতটা উত্তপ্ত ঋতু। নদীর বুকে ঝিলিক তোলা রোদের প্রতিটি তরঙ্গ প্রদীপ্ত সোনালি আগুনের মতো ঝলমল করছে সমগ্র বাগান জুড়ে। সবুজে বিস্তীর্ণ বৃক্ষরা দাঁড়িয়ে আছে আশেপাশে। সেই গাছে আবার নানান ধরনের ফল ধরেছে। প্রশস্ত মাঠের ন্যায় বাগানের বুকে গোল করে কতগুলো বেতের চেয়ার বিছানো, মাঝে বৃত্তাকার টেবিল। টেবিলের ওপর চায়ের কেতলি, চিনির কৌটো, চায়ের কাপ ইত্যাদি ইত্যাদি রাখা। চেয়ারে বসা খানবাড়ির সদস্যরা, 3 কর্তা আর খুদে ছানারা। মাঝে মাঝে ঘুম ভরে ঘুম থেকে উঠে বাগানে ছোটোখাটো চা খাওয়ার আয়োজন করা হয় এ বাড়িতে। আজও হয়েছে। সকলের সাথে উপস্থিত হয়েছে আদিবার উৎস। এমদাদ খান, এহসান খান আর রশিদ দেওয়ান ব্যবসা নিয়ে কথা বলায় ব্যস্ত। সাদিদ, কাব্য আর রুষা তখন ক্রিকেট সম্বন্ধে কথা বলছে। কাল বাংলাদেশ হেরে গেছে, এই নিয়ে কথা শেষ নেই তিনজনের। দেখে মনে হচ্ছে বাংলাদেশ বউ আর ওরা 3 জন শাশুড়ি। আদিবার উৎস চুপচাপ চা খাচ্ছে, কারো মুখে রানে। অযথা কথা বলতে পছন্দ করে না দুজনের একজনও।
দৈবাত কথায় কথায় সাদিদ বলে ওঠে। প্রভাকে দেখেছিলি রুষা? রুষা চায়ের কাপে চুমুক দিতে দিতে বলে, না, যাদের মতো দেখতে আপু ঘুমাচ্ছিল, তাই আর ডাকিনি। কথাটা বলেই আশেপাশে তাকালো রুষা। সাদিদ আর কাব্য হেসে ফেলেছে। ইমদাদ খান, রশিদ দেওয়ান আর এহসান খান ভ্রু বাঁকিয়ে সন্দিহান দৃষ্টিতে তাকায়। তা দেখে রুষা বলে, তোমরা তোমাদের মতো করে কথা বলো, আমার কথায় কেন কান দিচ্ছ? তারা চোখ সরিয়ে নিল। কাব্য বলল, ডেকে তুললেও তো পারতি। মজা লাগে চাঁদের মতো দেখতে বুনু সামনাসামনি থাকলে। যে চুপচাপ মেয়েও, বাবা, আমি লাইফে এমন মেয়ে দেখিনি। সাদিদ বলল, তোর সাথে তবু তো যা একটু হুঁ হাঁ করে আমাকে তো দেখতেই পারে না। সেদিন একবার ভাইয়া বলে ডেকেছিল, ওইটাই শেষ। কথা শেষ করে ফের হাসলো সাদিদ আর কাব্য। রুষা ভাব নিয়ে পায়ের উপর পা তুলে বসলো। কণ্ঠে নাটকীয় ভাবসাব ধরে রেখে বলল, আর আমার তো সবসময় আপুর সাথে কথা চলতেই থাকে, বিকজ আই এম স্পেশাল। দুদিক থেকে দুটো গাঁটটা এসে পড়ল রুষার মাথায়। রুষা মাথায় হাত দিয়ে কটমটে করে তাকালো সাদিদ আর কাব্যের দিকে। উদ্যত হলো কিছু বলতে। ঠিক ওই সময়ে আদিব গম্ভীর কণ্ঠে বলে উঠল, বাবা, আমি একবার নানা বাড়ি যাব। রুষা চোখের তেজ কমিয়ে চকিত তাকালো। সাথে সাথে তাকালো একে একে প্রত্যেকে আদিবের দিকে। আদিব শীতল নেত্রে ইমদাদ খানের দিকে তাকিয়ে আছে। ইমদাদ খান খানিকক্ষণ চুপ থেকে বলেন, কবে যাবে? আদিব সঙ্গে সঙ্গে জবাব দিল, আজ অথবা কাল। ইমদাদ সাহেব শুধায়, একা যাবে? আদিব ভাবলেশীনভাবে জবাবে বলল, না, রুষা, সাদিদ আর কাব্যকে নিয়ে যাব। আনন্দে চোখ জলজল করে ওঠে রুষার। সে উৎফুল্ল মেজাজে তাকালো সাদিদ আর কাব্যের দিকে। কাব্যের মুখে হাসি ফুটে উঠলেও সাদিদের মুখ মলিন। স্যার ছুটি না দিলে তো যাওয়া সম্ভব নয়। ইমদাদ সাহেব হাসি মুখে বলেন, তা বেশ তো, যাবে সবাই মিলে। তবে রুষার যে পরীক্ষা চলছে। আদিব এবারও ভাবলেশীনভাবে বলল, আজকের পরীক্ষা হয়ে গেলে টানা 4 দিনের লম্বা বন্ধ আছে ওর হাতে। আজ রাতে রওনা হলে কাল সকালে পৌঁছে যাব। 2 দিন থেকে আবার চলে আসব। ও এসে পরীক্ষা দিতে পারবে। তাছাড়া এমনিতেও ও পড়াশোনা করে না। যে পড়াশোনাই করে না, তার পড়ার ক্ষতি হওয়ার প্রশ্নই নেই। বলেই থামে আদিব। রুষা আনন্দের মাঝে আদিবের বলা শেষের কথা বার্তাই দিল না। গ্রামে যাওয়া হয় না বহু বছর। এবার যখন সুযোগ হয়েছে, রুষার এই সুযোগ হাতছাড়া করছে না। সাদিদার কাব্য এই সুযোগ কিছুতেই ছাড়ছে না। গ্রাম তাদের বহু শখের জায়গা। তার উপর যদি হয় আদিবের নানা বাড়ি, তাহলে তো কথাই নেই। ও বাড়ির মানুষজন এত বেশি ভালো যে একবার গেলে সেখানেই থেকে যেতে ইচ্ছে হয়। সহসা রুষা গদগদ কণ্ঠে বলে উঠল, আমাদের সাথে প্রভাবকেও নিয়ে যায় ভাইয়া, আপু বাড়িতে একা কি করবে? আদিব রুষার দিকে তাকালো। রুষার মুখটা হাসিতে ভরপুর। তবে আদিব কিছু বলার আগেই রশিদ দেওয়ান বলে ওঠেন, তোমরা যাও, প্রভা থাকুক, ওর যেতে হবে না। রুষার হাসি মিয়ে গেল খানিকের ব্যবধানে। কাব্য আর সাদিদও হাসি থামিয়ে ফেলল। প্রদীপ্তা 2-1 দিনে ওদের খুব আপন হয়ে উঠেছে। প্রচণ্ড স্নেহ করে মেয়েটাকে 2 ভাই। ওকে রেখে যেতে অবশ্যই মন টানবে না। তখন ইমদাদ খান ভ্রু কুঁচকে বললেন, কেন? ও গেলে সমস্যা কি? রশিদ সাহেব নাকচ করে বলেন, ওর যেতে হবে না ভাইজান, এমনিতেই নতুন নতুন মানুষের ভিড়ে গেলে মেয়েটার অস্বস্তি হয়। এহসান খান রশিদ দেওয়ানের কথার প্রেক্ষিতে বললেন, এই জন্যই তো নতুন নতুন মানুষের সাথে মিশে এই অস্বস্তি কাটানো প্রয়োজন। তুমি আর বাদ সেধো না তো। এত কিছুর মাঝে রুষা শুধু আদিবের দিকে তাকিয়ে রইল। আদিব যদি নিতে না চায় তখন কি হবে? রুষার চাহনিতে অধীর আগ্রহ। কাব্য আর সাদিদেরও একই অবস্থা। দৈবাত আদিব ওদের 3 জনের দিকে তাকিয়ে শান্ত গলায় বলে উঠল, যাবে। ব্যাস, ওদের খুশি আর দেখে কে। একসাথে হই হই করে উঠল 3 জনে। রশিদ দেওয়ান অবশ্য মানা করেছিলেন আদিবের জন্যই। আদিব যদি নিতে না চায়, এখন আর তার জন্যেই। আদিব যখন নিতে চেয়েছে
তবে যাক, মেয়েটা ঘুরে আসুক, তার কোনো আপত্তি নেই। এমদাদ খান উৎসর দিকে তাকিয়ে বললেন, তুমিও যাবে উৎস? উৎস নম্র স্বরে বলে, জি আঙ্কেল। এদিকে সাদিদের বাংলার পাঁচের মতো মুখশ্রী দেখে কাব্য আর রুষা হতাশ। দুদিনেরই তো ব্যাপার, দুদিনের জন্য ছুটি দিতে নিশ্চয় মানা করবে না কমিশনার সাহেব। প্রয়োজন হলে রুষা নিজে গিয়ে আহ্লাদ করে বলে আসবে, তখন তো তাকে ছুটি দিতেই হবে। তবুও সাদিদের নিরাশা কাটে না। বিড়াল ছানার মতো ছোট ছোট কদম ফেলে রান্নাঘরে এসে দাঁড়ালো প্রদীপ্তা। রুমকি বেগম রান্না করছেন, আশেপাশে আর কেউ নেই। শীতল বেগম নিশ্চিত ঘুম থেকে ওঠেনি। প্রদীপ্তা চুপচাপ গিয়ে এক গ্লাস জল ঢেলে খেলো। রুমকি বেগম এক পলক দেখলেন প্রদীপ্তাকে। প্রদীপ্তা জল খেয়ে সে রুমকি বেগমের পাশে দাঁড়ালো। রুমকি বেগম রুটি বেলছে, কাজে ভীষণ মনোযোগ তার। প্রদীপ্তা একটু ভাবলো একা হাতে কতগুলো রুটি বানানো লাগে রুমকি বেগমের। চক্ষু দুটো ছ্যাদ করে উঠল তার। কম করে হলেও প্রত্যেক দিন 25টার ঊর্ধ্বে রুটি বানাতে হয়। প্রদীপ্তার মায়া হয় রুমকি বেগমের জন্য। সারাদিন কত লোকের রান্না বান্না করতে হয় তাকে। শীতল বেগম আর শাহানা বেগম যতই করুক, প্রদীপ্তা দেখেছে গোটা সংসারটা রুমকি বেগমই চালায়। কাজের মেয়ে দুটো যেই টুকটাক কাজ করে দেন, তার চেয়ে বেশি ধকল তো রান্না বান্না করতেই পড়ে। প্রদীপ্তা নানা বাড়ি থাকতে সব করত, রান্নাবান্না থেকে শুরু করে ঘরের সমস্ত কাজ। দুপুরে মাঝে মধ্যে মামি রান্না করত। একা হাতে সমস্ত কিছু সামলাতে গিয়ে যখন হিমশিম খেত প্রদীপ্তা, তখন কেউ তার কাছে এসে বলতো না, গিয়ে একটু বিশ্রাম নাও তো, আমি বাকিটা করছি। সহসা রুমকি বেগম বললেন, সবাই বাগানে বসে গল্প করছে, তোমাকে রুষা ডাকিনি? প্রদীপ্তার ধ্যান কাটে, সে মাথা নেড়ে বলে, না, আমি ঘুমিয়েছিলাম। রুমকি বেগম বললেন, ও, এখনো সবাই বাগানেই আছে, তুমিও যাও, একসাথে ভালো লাগবে। প্রদীপ্তা সবার সামনে থাকতে চায় না, তাই তো সে মিহি কণ্ঠে বললেন, আমি এখানেই থাকি। রুমকি বেগম নিঃশব্দে হাসলেন, অতঃপর নরম গলায় বললেন, তুমি যত মানুষের সঙ্গে মিশতে শিখবে, তত নতুন নতুন অভিজ্ঞতার সঙ্গে পরিচিত হবে। জীবনে অন্তর্মুখী হয়ে চললে অনেক কিছু হারাতে হয় প্রভা। মানুষের সাথে মিশতে শেখো। এইবারে প্রত্যেকে তোমার আপন, ওদের সাথে যদি খোলামেলা হতে না পারো, এটা কি তোমার ব্যর্থতা হবে না? প্রদীপ্তা মনোযোগ দিয়ে শুনল রুমকি বেগমের কথাগুলো। কে জানে রুমকি বেগমের কথাগুলোই কি ছিল। প্রদীপ্তার মনে বেশ গাঢ় করে দাগ কেটে গেল প্রত্যেকটা শব্দ। প্রদীপ্তা নিষ্পলক চেয়েই থাকলো রুমকি বেগমের দিকে। সে যদি এবারে সবার সাথে মিশতে না পারে, এটা সত্যি তার ব্যর্থতা। এই কথা প্রদীপ্তা মানে, কেননা এখানে সবাই ভীষণ মিশুকে, মিষ্টি স্বভাবের। তারা সানন্দে মানুষকে আপন করে নিতে জানে। প্রদীপ্তার খারাপ লাগে নিজের করা অদ্ভুত আচরণ। সে কেন এমন? মানুষের সাথে মিশলে হাসি খুশি থাকা যায়, এর জলজ্যান্ত প্রমাণ এই বাড়ির প্রত্যেকে। এনাদের মুখে সর্বদা এক চিলতে হাসি লেপ্টে থাকে, অথচ প্রদীপ্তার মুখে কোনোদিন এক টুকরো হাসির ঝিলিক ফোটে না। নৈসর্গ রাতের ন্যায় নীরব থাকে তার মুখশ্রী, চোখ দুটো থাকে বিষাদিনীর ন্যায়। শান্ত মলিন মুখশ্রীর আড়ালে কি চলে? কখন সে খুশি হয়, কখন সে দুঃখী, কিছুই আন্দাজ করতে পারা যায় না। প্রদীপ্ত সন্তর্পণে দীর্ঘশ্বাস ফেলল। আচমকা রুষা ছুটে এলো রান্নাঘরে, হাঁপানো কণ্ঠে বলল, মা, আমি নানু বাড়ি যাচ্ছি। কাজে ব্যস্ত হাত জোড়া থেমে গেল রুমকি বেগমের। তড়িৎ বেগে সে তাকালো রুষার দিকে। রুষার মুখে উচ্ছ্বাসের হাসি। প্রদীপ্তাও তাকিয়ে রুষার দিকে। রুমকি বেগম ভ্রু গোটালেন, সন্ধিহান কণ্ঠে শুধালেন, নানা বাড়ি? রুষা হাসি মুখে বলল, হ্যাঁ, আজ রাতেই যাচ্ছি, ভাইয়া বলেছে। রুমকি বেগমের চেহারা স্বাভাবিক হলো। সে পুনরায় কাজে মনোযোগ দিয়ে বললেন, থেকে যাচ্ছ? রুষা গড়গড় করে বলল, আমি, বড় ভাইয়া, উচ্চ ভাইয়া, সাদিদ ভাইয়া আর কাব্য ভাইয়া, ও হ্যাঁ, প্রভাবকেও নিয়ে যাব। প্রদীপ্তা ভরকে গেল। সে কোথায় যাবে আবার? রুমকি বেগম হেসে তাকালেন রুষার দিকে।
খুশি মনে বলল, বাহ, বেশ ভালো কথা তো। কিন্তু তোমার যে পরীক্ষা। রুষা একটা টুলে বসতে বসতে বলল, 4 দিন ছুটি আছে মা। রুমকি বেগম সন্তোষ গলায় বলেন, তবে আর বাধা কোথায়? ঘুরে এসো ভাই বোনেরা, প্রভাও ঘুরে আসো আমার বাবার বাড়ি। বলেই আর একটু হাসল রুমকি বেগম। প্রদীপ্তার চোখ মুখ তখন ফ্যাকাশে, সে মোটেও কোথাও যেতে চায় না। রুমকি বেগম হয়তো বুঝতে পারলেন প্রদীপ্তার মনের কথা, তাই তো ভদ্রমহিলা আদুরে কণ্ঠে বললেন, একটু আগে কি বলেছিলাম আমি? ভয় পেও না, ওদের সাথে গেলে দেখবে ভালো লাগবে। ও বাড়ির মানুষজন সবাই বেশ ভালো, তোমার সাথে খারাপ আচরণ করবে না কেউ। তাছাড়া রুষা আছে তো, তোমার চিন্তার কি? প্রদীপ্তা তবুও মিহি কণ্ঠে বলে ওঠে। কিন্তু প্রদীপ্তা কথা শেষ করতে পারল না, তার আগেই রুষা দৃঢ় কণ্ঠে বলল, কোনো কিন্তু নয়, তুমি আমাদের সাথে যাচ্ছ, এটাই ফাইনাল। আজ পরীক্ষা দিয়ে তাড়াতাড়ি চলে আসবো, আমার শপিং করার আছে। বলেই রুষা চলে গেল। প্রদীপ্তা নীরব চোখে তাকিয়ে রইল রুষার যাওয়ার পানে। আবার নতুন জায়গায় গিয়ে নিজেকে সামিল করতে হবে, আবার মানিয়ে নেওয়ার যুদ্ধে অংশ নিতে হবে তাকে। প্রদীপ্তা মাথা নিচু করে, চিত্ত নিংড়ে বেরিয়ে আসে হতাশা ভরা দীর্ঘশ্বাস। দ্বীপ্রহর চলমান। প্রদীপ্তা সোফায় মুখ ভার করে বসে আছে, হালকা করে ফুলে উঠেছে গাল দুটো। কেউ নেই আশেপাশে, থাকলে নিশ্চিত প্রদীপ্তার চেহারা দেখে মায়ায় গলে যেত। অবশ্য কেউ কাছে থাকলে প্রদীপ্তার মুখের দশাও এমন হতো না। সে অত্যন্ত স্বাভাবিক থাকে সকলের সামনে। শীতল বেগম প্রদীপ্তার বেড়াতে যাওয়ার কথা শুনে আপত্তি করেছিলেন, কারণ সে জানে প্রদীপ্তার কতটা অস্বস্তি হয় মানুষের ভিড়ে। তখন মনে মনে খুশি হয়ে গিয়েছিল প্রদীপ্তা। তবে ফির রুমকি বেগমের কথায় শীতল বেগমের মত ঘুরে গেল। প্রদীপ্তা দুশ্চিন্তায় আছে, ওই নতুন জায়গায় গিয়ে 2 দিন কিভাবে কাটাবে সে। ওখানে তো শীতল বেগম আর রুমকি বেগমও থাকবেন না। সারাক্ষণ কত চেষ্টা করলো একটা উপন্যাস পড়ার, তাও পড়তে ইচ্ছা করলো না চিন্তার তোপে। রুষাটা কখন যে ফিরবে কে জানে। কাব্য সাদিদ কেউ নেই বাড়িতে। শীতল বেগমদের কাছেও যেতে ইচ্ছে করছে না। কি যে করবে প্রদীপ্তা বুঝেই পায় না। অকস্মাৎ পরিচিত এক সুগন্ধি সুবাস ঘ্রাণেন্দ্রিয়ে পৌঁছাতে ঘাড় ঘোরালো প্রদীপ্তা। প্রদীপ্তার ঠিক পাশে এসে দাঁড়িয়েছে আদিব। পকেটে 1 হাত গুজে শটান দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে প্রদীপ্তার দিকে। প্রদীপ্তা থমকায়, দ্রুত সোফার কোণা থেকে সরে বসে। আদিব ঘাড় বাঁকায়। প্রদীপ্তা ততক্ষণে চোখ ফিরিয়ে নিয়েছে। আদিব এগোয়, বসে অন্যত্র সোফায়, ঠিক প্রদীপ্তার মুখোমুখি। প্রদীপ্তার সাথে কাল রাত থেকে এই মানুষটার দেখা হয়নি। কাছাকাছি থাকলেও প্রদীপ্তা তাকায়নি। রাতে এক টেবিলে খায়নি, সকালেও একসঙ্গে খায়নি। প্রদীপ্তা শীতল বেগমদের অপেক্ষা করে পরে খেয়েছিল বিধায় দেখা হয়নি। দীর্ঘ সময় পরে প্রদীপ্তা দেখল মানুষটাকে, তবুও চোখ ফিরিয়ে নিল কিয়ৎক্ষণের ব্যবধানে। সহসা আদিব আদুরে গলায় ডাকে, প্রদীপ। কি নমনীয়তা সেই কণ্ঠস্বর জুড়ে, কতটা মোহবেষ্টিত সেই ডাক। প্রদীপ্তার রুহ অব্দি কাঁপে, হৃদস্পন্দন বাড়ে। মানুষটা এই নাম কিভাবে জেনেছে, এই প্রশ্নটা প্রদীপ্তার মস্তিষ্কে ঘুরে বেড়ায়। আদিব ফিরে একই সুরে বলে, আমার সন্ধ্যা প্রদীপ, তাকান আমার দিকে। সচকিত চক্ষুজোড়া বৃহদাকার ধারণ করে প্রদীপ্তার। ফুলকে ওঠে অনুভূতির জোয়ার, থরথরিয়ে কাঁপে নাজুক অন্তঃস্থল। হরিণীর ন্যায় ডাগর ডাগর চক্ষুদয় স্থির হয় আদিবের শীতলাভ উজ্জ্বল বাদামি মনির গহীনে। হৃদস্পন্দন আরও দ্বিগুণ হয় তার। থেমে যায় মস্তিষ্ক, থামে সচল রক্তকণিকা। দেহের প্রতিটি চলমান শিরা উপশিরা কেঁপে ওঠে থরথরিয়ে। কে কেমন ডাক, কেমন কণ্ঠস্বর। আদিব মুচকি হাসির রেখা টানে অধর কোণে। জ্যোৎস্না মাখা কণ্ঠে শুধায়, কিছু লাগবে আপনার? প্রদীপ্তা নড়ে ওঠে, বিস্ময়ে ভরা নেত্রযুগল এলোমেলোভাবে নামায় সে। সঙ্গে চিবুক নামিয়ে আনে গলার মধ্যিখানে। আদিব নিজের অধরার একটু প্রসারিত করল,
দৈবাত সে প্রদীপ্তার দিকে কয়েকটা ব্যাগ এগিয়ে দিল। প্রদীপ্তা পুনরায় হকচকায়, কিছু বুঝতে না পেরে তাকাতে বাধ্য হয় আদিবের দিকে। আদিব বেশি ভাবতে দেয় না প্রদীপ্তাকে। সে মোলায়েম গলায় বলল। কৌতূহলে সরু হয়ে আসে প্রদীপ্তার চোখের দৃষ্টি, তা যেন আরো মোহনীয় থাকে আদিবের কাছে। আদিব প্রদীপ্তার কৌতূহল দমন করে বলল, আপনার জন্য। এই যুগে এসেও যে 19 শতকের নারীদের মতো গায়ে শাড়ি জড়িয়ে রাখেন সব সময়, এটা আমার ভালো লাগে, আকর্ষণ করে আমায়। আপনার নিশ্চয়ই শাড়ি খুব পছন্দ করেই পরেন, তাই আপনার জন্য আমার পক্ষ থেকে আপনার পছন্দের কয়েকটা শাড়ি। আশ্চর্যে ছেয়ে যায় প্রদীপ্তার হৃদয়। মানুষটা এসব কেন এনেছে? প্রদীপ্তা চেয়েছে নাকি? প্রদীপ্তা কোনঠায় মিয়ে পড়ে, ভীষণ লজ্জা লাগছে তার, কিন্তু কি জন্য তার কারণ খুঁজে পেল না প্রদীপ্তা। এর মাঝে আদিব ধরে রাখা ব্যাগগুলো নাড়িয়ে বলল, নিন, একটু খুলে দেখুন পছন্দ হয় কিনা। আমার মেয়েদের জিনিস কেনার অভ্যাস নেই, এই প্রথম। আপনার নিশ্চয়ই পছন্দ হবে না, তবুও নিলে ভীষণ খুশি হব। প্রদীপ্তা চোখের পল্লব ফেলল। রক্তিম আভায় ভাটা পড়েছে ফর্সা অনন, তবুও প্রদীপ্তা ভীষণ কষ্টে চোখ তুলল। কণ্ঠ খাদে নামিয়ে বলল, আমার শাড়ির দরকার ছিল না। ভালোবেসে দিয়েছি, তাই দরকার ছিল। আদিবের ঝটপট নির্দ্বিধায় বলা কণ্ঠস্বরে কাঁপল প্রদীপ্তার হৃদয়। আদিব প্রদীপ্তার হাতে তুলে দিল সবগুলো ব্যাগ। প্রদীপ্তা বিস্ময়ের চূড়ান্ত পর্যায়ে ভাসছে তখন। সে হতবিহ্বল হয়ে তাকিয়ে রইল, একবার ব্যাগগুলোর দিকে তো দ্বিতীয়বার আদিবের দিকে। আদিব কিয়ৎবাদে ফের বলল, আপনার আর কিছু লাগবে? রুষা বিকেলে মার্কেটে যাবে, আপনি চাইলে ওর সাথে যেতে পারেন। দ্রুত মাথা দুপাশে নেড়ে ব্যস্ত কণ্ঠে প্রদীপ্তা বলল, কিছু লাগবে না আমার। হাসলো আদিব, উঠে গেল সেখান থেকে। প্রদীপ্তা তাকিয়ে রইল তার যাওয়ার পানে। ঠিক যতক্ষণ না অদূরে মিয়ে গেল আদিবের অস্তিত্ব। মানুষটা মনে অদ্ভুত কেন? হঠাৎ করেই প্রদীপ্তার হৃদয় জানতে চাইল, কই কাব্য আর সাদিত তো অমর না, ওই মানুষটা এতটা ভিন্ন কেন? কি আছে মানুষটার মাঝে? কি আছে? রাত তখন 10টা প্রায়। ব্যাগপত্র গাড়িতে তুলছে কাব্য আর সাদিত। রুষা সুন্দর করে সেজেগুজে তৈরি হয়ে প্রদীপ্তাকে নিয়ে বেরিয়েছে। প্রদীপ্তার গায়ে জড়ানো গোলাপি রঙের শাড়ি, চুলগুলো বেনুনি গাঁথা। শীতল বেগম গেঁথে দিয়েছেন যত্ন করে। পরিবারের সবাইকে বিদায় জানিয়ে দূর পথে যাত্রার উদ্দেশ্যে রওনা হলো বাড়ির ক্ষুদে সদস্যরা। গাড়ি চলে যায় নিজস্ব গতিতে। ড্রাইভারের সাথে সামনের সিটে বসেছে আদিব, মাঝের সিটে প্রদীপ্তা আর রুষা, আর পেছনের সিটে সাদিত, কাব্য আর উৎস। দীর্ঘকাল নীরবে কেটে যায়। পরে গিয়ে শুরু হয় সাদিত, কাব্য আর রুষার কথোপকথন। তাদের কথোপকথন হচ্ছে কাব্যের প্রেমিকার সম্পর্কে। কাব্য বেশ সিরিয়াস এই মুহূর্তে। পৃথিলার বাবা হুমকি দিচ্ছে রীতিমতো পৃথিলাকে, এখন বিয়ে না করলে নাকি ওই লোক বিষ খাবে। আমিও বলে দিয়েছি, বিষ খাওয়ার পর যেন দ্রুত আমার কাছে নিয়ে আসা হয়, আমি সামলে নেব। হেসে উঠল রুষা আর সাদিত। কাব্য ওদের থামিয়ে আবার বলল, টাক পড়া গর্ভবতী কাকুদের সঙ্গে মেয়ে দিয়ে কি করবে বলো তো ওর বাবা? টাকার জন্য কতটা নিচে নেমে যাচ্ছে চিন্তা করো। যদি পৃথিলার ওই সব ভুড়িওয়ালাদের সাথে বিয়ে হয় আর পৃথিলা গর্ভবতী হয়ে যায়, তখন তো লোকে প্রশ্ন করবে যে পৃথিলার স্বামীর পেটে বাচ্চা নাকি পৃথিলার। এসব চিন্তা পৃথিলার বাবা একদম করে না। তিনি মেয়ে বিয়ে দিতে পারলেই বাঁচেন। অসহ্য লোক। আর এক দফা হেসে উঠল সাদিত আর রুষা। প্রদীপ্তা চুপচাপ কাব্যর কথা শুনছে। মজা মস্তি যাই করুক, কাব্যর প্রতিটা কথায় প্রদীপ্তা বেশ বুঝেছে কাব্য পৃথিলা নামক মেয়েটাকে কতটা ভালোবাসে। কাব্য হতাশায় চুপ করে রয়। সাদিত আর রুষা অবশ্য ছেলেটাকে নিয়ে হাসাহাসি করার কিছু বাকি রাখছে না। প্রদীপ্তা কাছের স্বচ্ছ জানালা ভেদ করে বাইরে তাকালো। রাতের শহরটি কত সুন্দর! এই প্রথম সে রাতের শহরটা দেখছে। আলোকাচ্ছন্ন জগৎটাকে মুগ্ধ নয়নে দেখছে। এই যে ব্যস্ত নগরীতে ঘুরে বেড়ানো হাজার হাজার মানুষ, একে অপরের অপরিচিত, প্রত্যেকের জীবনে রয়েছে কোনো না কোনো এক গল্প। প্রদীপ্তা ভাবে, সবাইকে নিয়ে ভাবে অনেকটা সময়। কিয়ৎকাল বাহিত হয়। এসির বাতাসে শীতল হয়ে আসে প্রদীপ্তার কোমল দেহ।
মেয়েটা সন্তর্পণে আঁচলে আবৃত করে নেয় নিজেকে। রুষা, কাব্য, সাদিক তখনও কথা বলছে।